আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ। ভারতের সাথে করা গোপন চুক্তি প্রকাশ করার দাবি। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার কড়া প্রতিবাদ জানালো ঢাকা। বন্ধুত্ব বজায় রেখেই কাজ করতে চায় ভারত। ভিসা ও কনসুলার সেবা সাময়িক বন্ধ। সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতের, দাবি বিএনপির। হামলার প্রতিবাদে রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন সহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাবনা। এবং ২০২৩ সালে পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি দুর্নীতি। ১৫ বছরে সেবা খাতে ১,৪৬,২৫২ কোটি টাকার ঘুষ লেনদেন, টিআইবির খানা জরিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের গোপন চুক্তিগুলো প্রকাশ করার আহ্বান জানান ছাত্র আন্দোলনের এই নেতা। দাবি জানান সীমান্তে ফেলানি সহ সব হত্যার বিচার এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। জাতীয় ঐক্য নিয়ে সংলাপ শুরুর প্রথম দিনেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমন্বয়করা জানান, সার্বভৌমত্বের প্রশ্নে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে কাজ করবেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা। ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে দেখেছে, এখন তাদের নতুন করে ভাবতে হবে। দুদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ভারত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। ভারতের যে সরকার একদম বছরের পর বছর, দেড় যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। বিদেশি মিডিয়ার অপপ্রচার রুখতে গণমাধ্যম সহ সারা বিশ্বে প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন ছাত্র সমন্বয়করা। এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। জাতীয় ঐক্যের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ধারাবাহিকতায় আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সংলাপ করবেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় মিডিয়া অপপ্রচার করে গোটা জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কথা ভাবছে সরকার। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা
ডায়ালগে আহ্বান করেছেন। এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে মোদী সরকারের সঙ্গে ফোন আলাপে ওই দেশের গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তারা সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর বিষয়ে তারা মন গড়া ধারণাকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ, তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছে। তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ গড়ানোর, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। এ সময় তিনি আরও বলেন, বহুজাতিক মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেশের তেল গ্যাস অনুসন্ধানে কাজ করার সহযোগিতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি জানান, যাই হোক না কেন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চায়। এদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। পতাকা ছিঁড়ে ফেলে ভবনের গেট ভেঙে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এই ঘটনায় ঢাকা দিল্লির সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। We keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক নির্মাণ করার কথাও বলেন তিনি। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তেমন কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে রিট আবেদনের শুনানি আগামী বুধবার। রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চে রিটটি উত্থাপন করা হলে তা শুনবেন বলে আদেশ দেন। জনস্বার্থ বিবেচনায় রিট আবেদনটি শুনানির জন্য বুধবার হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানান তিনি। এর আগে গতকাল বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সাথে এদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে শহরে প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং একটা প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। 2010 সালে যে বিধিমালা তৈরি করে হয়েছে 2006 সালে কেবল টেলিভিশন আইনের, সেখানে বলছে 9 ধারায় যে বলছে বিজ্ঞাপন যারা দেয় এইটাও অবৈধ, ক্লিন ফিট তারা তৈরি দিতে পারে, কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপন করে দিচ্ছে, ওষুধি বিজ্ঞাপন দেয়, কিসের বিজ্ঞাপন দেয়, এগুলা আমাদের সমাজের একটা
ক্ষতিকর বিষয় আমি মনে করছি। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত 31 দফা নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি দমন ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে পরিকল্পনার কথাও জানান তিনি। যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে আমাদেরকে, এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, আমরা যদি মানুষ বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার টংস্কার কিচ্ছু কাজে লাগবে না। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ধর্মীয় উগ্রতা ছড়ানোর চেষ্টা দুদেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে বলে আশঙ্কা করেন বিএনপির মহাসচিব। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারত শ্রদ্ধাশীল হবে বলে আশা তার। ভারত সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত সরকারের মদদে দেশটির গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার অভিযোগ করে রিজভী সেদিকে নজর দিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, বাংলাদেশে নয়, ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন। পরে ভারতের আগ্রাসন, বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন, দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মোদী মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় রাজধানী ঢাকা জুড়ে আজও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, ভারতে যা ঘটানো হয়েছে তা পুরোপুরি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এর জন্য দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার রাত থেকেই উত্তাল সারা দেশ, যার রেশ ছিল দিনভর রাজধানী ঢাকা জুড়ে। তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। দুপুরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত, যে কারণে দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে দেশটি। ভারত একের পর এক ষড়যন্ত্র করছে এবং ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও যুদ্ধ লাগানোর একটি অপচেষ্টা করছে।
এদিকে আবারও ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ভারতের প্রতি ক্ষোভ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসচিব। ভারতের আগরতলায় যারা এই হামলা করেছে তাদের যথাযথ বিচার করতে হবে। একই ইস্যুতে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। ঢাকার বিভিন্ন থানা থেকে সংগঠনটির নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। আগরতলা উপহার কমিশনের দিবালোকে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তা সুস্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন। ভারতের আপবর সাধারণ জনতা তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চাই, কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। এ সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব চুক্তি হয়েছে তা দৃশ্যমান করার দাবিও জানান সংগঠনটির নেতারা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রাত 8:30টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানান। তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন সহ সংস্কার কমিশনকে 69 দফা প্রস্তাবনা জমা দিয়েছে প্রতিনিধি দল। প্রস্তাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করে তার মেয়াদ 4 বছর করা এবং রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির কাছে 69 দফা প্রস্তাবে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন চায় সংগঠনটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন সংবিধান বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনেরও প্রস্তাব দেওয়া হয়। আর ওই গণপরিষদের সদস্যদের নিয়ে পরবর্তীতে সরকার গঠনেরও সুপারিশ করে নাগরিক কমিটি। বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানের দিকে যদি আমরা তাকাই, এর সজ্জা, এর গঠন, এটাকে দেখলে মনে হয় যেন এটা আওয়ামী লীগের কোনো দলিল। আমরা এই আওয়ামী দলিল এবং যে সংবিধানের মধ্যে একজন ব্যক্তিকে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট করে তোলার উপাদান রয়েছে, সেরকম কোনো সংবিধান আমরা রাখতে চাই না। নতুন লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীন গণপরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান প্রণয়ন সম্পূর্ণ হলে উক্ত গণপরিষদই আইনসভায় রূপ নেবে। এছাড়া গণভোটের বিধান রাখা, সংসদের মেয়াদ 4 বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন দেয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকার সুযোগ না রাখার সুপারিশ করে নাগরিক কমিটি। আমরা চাচ্ছি যে জীবনে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে। এবং একই সাথে আমরা দেখছি যে এখানে দল প্রধান, সংসদ নেতা একই ব্যক্তি হতে পারছেন। আমরা চাই যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন। প্রস্তাবে বলা হয়, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের 100 আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্নকক্ষের 300 আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। উচ্চকক্ষ 100 আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে, এবং নিম্নকক্ষ আইনসভা সেটা 300 আসন বিশিষ্ট হবে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি সেটা থাকতে পারে, তবে সবাইয়ের পরিক্রমায় সেই জিনিসটা একসময় গিয়ে হয়তো বন্ধ হতে পারে। মঙ্গলবার দুপুরে সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিবন্ধন ফিরে পেতে জামাতের করা আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে দলটির আইনজীবীরা শুনানি করেন। এ সময় তারা আদালতকে বলেন, জনস্বার্থের কথা বলে যারা জামাতের নিবন্ধন বাতিল চেয়ে রিট করেছিল তাদের মামলা করারই কোনো এখতিয়ার নেই। রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয়। পরে আদালত 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। ওই দিন নির্বাচন কমিশন সহ সকল পক্ষকে থাকতে বলেছেন আদালত। দলের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করা হলেও শুধু আইনজীবী
আইনজীবী উপস্থিত না থাকার কারণ দেখিয়ে জামাতের আবেদন খারিজ করে দিয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ। তারা যে রিট পিটিশন করেছেন তাদের আসলে এই রিট পিটিশন করার ক্ষেত্রে কোনো লোকাল স্ট্যান্ডার্ড ছিল না। তারা জনস্বার্থে বলেছেন, কিন্তু মূলত জনস্বার্থে নয়, করেছেন ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। দ্বিতীয় প্রশ্নে যেটি এসেছে, ইলেকশন রেজিস্ট্রেশন প্রসেস যখনও শেষ হয় নাই, শেষ হওয়ার আগেই তারা রিট পিটিশন দায়ের করেছেন। সুতরাং এই ম্যাটারটা তখনও ইলেকশন কমিশনের অধীনে বিচারাধীন ছিল। এই দুটি পয়েন্টই আজকে উপস্থাপন করা হয়েছে। আগামী মঙ্গলবার আসবে, আবার সেই মঙ্গলবার ইলেকশন কমিশনকে রেডি হয়ে আসতে বলেছেন। অপরপক্ষ যারা আছেন তারাও রেডি হয়ে আসবে। পাসপোর্ট পেতে 2023 সালে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ। ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছে সড়ক পরিবহন সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবা পেতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির খানা জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত এই খাতে 1,46,252 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। সেবা খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে 1997 সালের পর থেকে 2 বছর পর পর খানা পর্যায়ে জরিপ করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেই ধারাবাহিকতায় সারা দেশে মাঠ পর্যায়ে জরিপে দেখা যায় 2023 সালে প্রায় 71% পরিবার দুর্নীতি এবং প্রায় 51% পরিবার ঘুষের শিকার হয়েছেন। প্রথমে দুই-একটি বিষয় বলতে চাই, এটি হচ্ছে যে এর আগের জরিপে সেবা খাতে দুর্নীতিতে সবচেয়ে তলানিতে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এবার সেই স্থান দখল করে নিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। এ খাতে গত বছর ঘুষ লেনদেন হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। তবে টিআইবি মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দুর্নীতি কমেনি, বরং ধরন বদলেছে। পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ের দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। যেমন এক্সটর্শন হয়, বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে যে সমস্ত অপরাধ প্রবণতা, সেগুলোর সাথে পুলিশের সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশে অন্য প্রেক্ষিতে আমি বলেছি, এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতি কমার প্রবণতা দেখা গেল অনেক ক্ষেত্রেই অনিয়মের সুযোগ থেকেই যাচ্ছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। একই সাথে অনৈতিকভাবে দ্রুত কিংবা ঝামেলা এড়াতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন অনেকে। ডিজিটালাইজেশনের মূল বিষয়টা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী দুই পক্ষের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকা যত বেশি বন্ধ করা যায়, নির্মূল করা যায়, তত বেশি দুর্নীতি নিয়ন্ত্রণ হবে। কিন্তু সেটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা দক্ষতার ঘাটতির কারণে সেটাকে পরিপূর্ণ করা হয়নি, যে কারণে আমরা সুফল পাচ্ছি না। বিভিন্ন সময় করা টিআইবির জরিপের ফলাফল অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত সেবা খাতে দুর্নীতির পরিমাণ 1,46,252 কোটি টাকা। দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর আচরণবিধি যুগোপযোগী করার সুপারিশ করেছে সংস্থাটি। একই সাথে তাগিদ দিয়েছে দুদককে শক্তিশালী করার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় নতুন ক্যাডেটদের সর্বদা নিজেদের উৎসর্গ করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে দেশের উন্নয়নে খেটে খাওয়া মানুষের অবদানকে স্মরণে রেখে আগামীতে কাজ করার তাগিদ দেন তিনি। সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএর 87 দীর্ঘমেয়াদী এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 213 জন অফিসার ক্যাডেট এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট এবং 4 জন ট্রেনি অফিসার সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, মনে রাখবে তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো। সেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি। তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে। সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে। তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে। তাহলেই তোমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
গার্মেন্টস শ্রমিকদের দুর্দশা নিয়ে শ্বেতপত্র তৈরির দাবি জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি জানান, গার্মেন্টস সহ নানা খাতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি নিরসন করে কারখানাগুলোতে পরিবেশ বান্ধব কাজের পরিবেশ তৈরি করতে হবে। পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এশিয়া ফ্লোরওয়েজ অ্যালায়েন্সের সেমিনারে অর্থনীতিবিদ এম আকাশ জানান, কারখানায় ন্যূনতম বেতন নির্ধারণ মুখে নয়, তা বাস্তবায়নে সবার আগে নীতি প্রণয়ন করতে হবে। আরও জানাচ্ছেন শারফুল আলম। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে পোশাক শিল্প থেকে। অর্থনীতিতে এই শিল্পের অবদানও বেশি। মোট ৮ কোটি শ্রমজীবীর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে যুক্ত শ্রমিকের সংখ্যা কম। এর মধ্যে পোশাক খাতে নিয়োজিত শ্রমিকের মধ্যে নারী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। কর্মীদের অভিযোগ, শ্রমিক হয়রানি ও কর্মপরিবেশের কারণে গার্মেন্টসে ৯৫ ভাগ থেকে কমে নারী শ্রমিকের সংখ্যা নেমে এসেছে ৬০ ভাগে। সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদেরকে লাভের 10% প্রদান বাধ্যতামূলক করে তা কার্যকর করলে শ্রমিকদের মধ্যে কারখানার প্রতি আন্তরিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। ৬ মাস মাতৃত্বকালীন ছুটি আমরা আজ অবধি পাশ করাইতে পারি নাই বা বাস্তবায়ন করাইতে পারি নাই। আশুলিয়াতে ৯০ ভাগ কি ৯৫ ভাগ কারখানায় এই 18 দফা বাস্তবায়ন হয়েছে। যদি আমরা গাজীপুর যাই মনে হয় যে 50%, যদি নারায়ণগঞ্জ যাই 5%-এর কম, তাহলে আমাদের 18 দফা কিন্তু বাস্তবায়ন হয়নি। পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এশিয়া ফ্লোরওয়েজ অ্যালায়েন্সের সেমিনারে শ্রম বিশ্লেষকরা বলেন, ন্যূনতম বেতন, শ্রমিক ইউনিয়ন বাস্তবায়ন, বেকারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কারখানার সমস্যা কারখানায় সমাধানের উদ্যোগ নিতে নীতি প্রণয়ন করতে হবে। ৪০ বছর যাবত একটা শিল্প গড়ে উঠলো, না আমরা পরিদর্শন ব্যবস্থা ঠিক করতে পারলাম, না আমরা ভিতরে কাঠামো তৈরি করতে পারলাম, স্মারকপত্র বা একটা শ্বেতপত্র তৈরি করি না যে গার্মেন্টস শ্রমিকদের আজকের এই দুরবস্থার জন্য। অন্যান্য দেশগুলো আমাদের সস্তা শ্রমকে এক্সপ্লয়েট করে, সেটা কিভাবে কমানো যায় তাদের সঙ্গে আপনারা কাজ করেন, কিন্তু তাদের দাসানুদাস হবেন না। সেমিনারে জানানো হয়, প্রকৃত মজুরি যাতে দারিদ্র্যসীমার নিচে না নেমে যায় সে অনুযায়ী সব খাতে শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা প্রণয়ন, শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন করার সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধাও বাড়াতে হবে। আমরা ওয়ার্কাররা কাজ করতে আসি, মার খাইতে আসি না। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক শাসন জারি করা হয়েছে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামরিক আইন কার্যকরের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট তার ভাষণে সামরিক আইনের মাধ্যমে দেশকে স্বাধীন ও গণতান্ত্রিক দেশ হিসেবে পুনর্গঠন করবেন বলে আশা করেন। বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ। ভারতের সাথে করা গোপন চুক্তি প্রকাশ করার দাবি। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার কড়া প্রতিবাদ জানালেও ঢাকা। বন্ধুত্ব বজায় রেখে কাজ করতে চায় ভারত। ভিসা ও কনসুলার সেবা সাময়িক বন্ধ। সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতের, দাবি বিএনপির। হামলার প্রতিবাদে রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন সহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাবনা। এবং ২০২৩ সালে পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি দুর্নীতি, ১৫ বছরে সেবা খাতে ১,৪৬,২৫২ কোটি টাকার ঘুষ লেনদেন, টিআইবির খানা জরিপ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।